নমস্কার, আমি অনুপম। দ্য বেঙ্গল টুডের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন যে নির্বাচনী সমীক্ষার বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের পূর্বাভাস দিয়েছে। সেটা নিয়ে রীতিমতো চর্চা চলছে, আলোচনা চলছে, চাপানুতোর শুরু হয়েছে। আমরা ঠিক এখানেই একটা প্রশ্ন তুলতে চাইব। এই যে নির্বাচনী সমীক্ষা, এই সমীক্ষাগুলোর পূর্বাভাস, এটা কি গণতন্ত্রের পক্ষে খুব ভালো? এই পূর্বাভাস আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা স্বচ্ছ করে কি, কিংবা গণতান্ত্রিক ধ্যান ধারণার ক্ষেত্রে এটা কোনো প্রভাব বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে নাকি? প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। দেখুন, এই সমীক্ষক সংস্থাগুলো যদি ভালো করে খেয়াল করেন, এই সমীক্ষক সংস্থাগুলো যেভাবে তাদের সমীক্ষার ফলাফল আগে থেকে জানিয়ে দেয়, তার পরিপ্রেক্ষিতে গণতন্ত্র কি সত্যি সবল হচ্ছে, এই প্রশ্নটা আমরা আনতে চাইছি। যেহেতু ঠিক এই মুহূর্তে এ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে নানা চাপানুতোর শুরু হয়ে গেছে। যে যার মতো করে একটা পূর্বাভাস সামনে রাখছে এবং কেউ বলে দিচ্ছে এই জিতবে ও জিতবে, তাদের মতো করে বলছে। এখন আমরা যদি ইতিহাসটা দেখি, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই সমীক্ষার পূর্বাভাস কিছু ক্ষেত্রে মিললেও অধিকাংশ ক্ষেত্রে মিলছে না। এই যে না মেলা, সম্পূর্ণ ভুল একটা পূর্বাভাস দিয়ে জনমানুষে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা, এটা কি এক ধরনের প্রতারণা করে নয়? মনে রাখতে হবে, এই সমীক্ষক সংস্থাগুলো তাদের সমীক্ষা যদি ভুল প্রমাণিত হয় তার কোনো দায় নেয় না। ভোটের ঠিক পরে পরে এগুলো শুরু করে এবং তারপরে এটা রেশ মিটে যায়। অর্থাৎ পুরোপুরি একটা বাণিজ্যের কারণে এটা করা হয়ে থাকে। ঠিক এখানেই আজ বিভিন্ন জায়গায় একটা সংবাদ আমরা পেয়েছি। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার নামক যে সংস্থা, সেই সংস্থা এই ধরনের সমীক্ষা করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। তারা জানিয়ে দিয়েছে তারা এবার এ রাজ্যে কোনো পূর্বাভাস দিতে পারেনি। তার কারণ হচ্ছে মানুষ কোনো মতামত দেয়নি। সকলেই জানি এই পূর্বাভাস দেবার ক্ষেত্রে আসলে কিছু নমুনা সংগ্রহ করা হয়। বিপুল অংশের মানুষের মধ্যে কিছু টুকরো টুকরো মতামত নিয়ে সেটাকে সার্বিক প্রতিফলন কিনা বিচার বিশ্লেষণ করা হয়, যেটার বিজ্ঞানগত ভিত্তি একেবারেই নেই। এখন দেখুন, বিজ্ঞানগত ভিত্তি নেই, দুর্বল, এটা নিয়ে আমরা কথা বলতাম না, কিন্তু আমাদের বারবার করে মনে হচ্ছে যে এর পিছনে একটা অসাধু উদ্দেশ্য থাকলেও থাকতে পারে এবং সেটার পক্ষে অনেক দৃঢ় যুক্তিগুলো আছে। যুক্তিগুলো কি? যে নির্বাচনী প্রক্রিয়া এখন বারবার করে যেটা সামনে আসছে, যে নানাভাবে ভোটে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকছে। নানাজন নানা অভিজ্ঞতা বা এই ধরনের আশঙ্কার কথা বলছেন। এখন ভোটে কারচুপি হয়েছে কিনা সেটা সম্পূর্ণ ঢেকে দিয়ে জনমানুষে সেই ফলাফলটাকে গ্রহণযোগ্য করে তোলবার জন্য এই সমীক্ষাগুলো বা এই সমীক্ষা সংস্থাগুলো ভূমিকা নিচ্ছে কিনা আমাদের ভাবা দরকার। এবং একই সাথে আমাদের বোধহয় এটাও ভাবা দরকার যে এই সমীক্ষা সংস্থাগুলো আসলে শুধুমাত্র নিজেদের ব্যবসাটা বাড়িয়ে নেবার জন্যই এগুলো করে, যেটার সাথে গণতন্ত্র, সাধারণ মানুষের গণতান্ত্রিক সচেতনতা বাড়াবার কোনো সম্পর্ক নেই। বারবার বলছি, অর্থের প্রভাব এর পিছনে কাজ করে, যেটা আমাদের সমাজের সামগ্রিক গণতন্ত্রীকরণ প্রক্রিয়ার একটা প্রতিবন্ধকতা তৈরি করেই। ঠিক সেই সূত্রে আমরা এর যৌক্তিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলব। জনমানুষেও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠুক। আপাত উত্তেজনা তৈরি করবার জন্য যদি এগুলো হয়, যদি বড় পুঁজিওয়ালা রাজনৈতিক দলগুলো এটাকে ব্যবহার করে জনমানুষকে প্রভাবিত করবার চেষ্টা করে, বিশেষ করে যারা শাসক দেশের কিংবা রাজ্যে, তারা কিন্তু এই ধরনের সমীক্ষক সংস্থার সাহায্য নিয়ে জনমানুষে
একটা প্রভাব বিস্তার করবার চেষ্টা করে। আমরা যদি ধরি নি যে নির্বাচন কোনো রকম প্রভাব আওতায় আসবে না, কোনো প্রভাবের আওতায় আসবে না, সেইটা যদি নিশ্চিত করা আমাদের লক্ষ্য হয়, উদ্দেশ্য হয়, সামাজিক গণতন্ত্রীকরণ যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে এই সমীক্ষক সংস্থাগুলো তার প্রতিবন্ধকতা কি তৈরি করছে না? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে এখনকার সময় করাটা খুব জরুরি। আগামী দিনে এই সমীক্ষক সংস্থার গুরুত্ব আরো বাড়বে। একটা বড় পুঁজি যে রাজনৈতিক দলগুলোর হাতে থাকবে, তারা এইভাবে প্রভাবিত করতে পারে। আমরা তাই বারবার করে এই সমীক্ষক সংস্থা এদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে চাইছি। যদি গোটা বিষয়টা খুব ধৈর্য সহকারে পরিশ্রমের মধ্য দিয়ে হতো, বলার কিছু থাকতো না, কিন্তু আগেই বলছি যে আসলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই সমীক্ষা দিয়ে এক ধরনের অন্যায়কে বা অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা হতে পারে, সেই সম্ভাবনাটা খুব প্রবল। সেই কারণে আমরা যে সমীক্ষা বা যে পূর্বাভাস আসছে সেগুলোকে নিয়ে মানুষকে সচেতন করতে চাইছি এবং বারবার মানুষকে এটা বলতে চাইছি যে এই সমীক্ষক সংস্থাগুলো আসলে এক ধরনের ব্যবসার সঙ্গী, ব্যবসা করতে চায় এবং তাদের গণতান্ত্রিকরণ বা সমাজের গণতন্ত্রীকরণের দিকে কোনো লক্ষ্য নেই, বরং সে সম্পর্কে মানুষকে আরো অসচেতন করে দেওয়া, মূল বিষয় থেকে ঘুরে গিয়ে দেওয়া, সেগুলো নিয়েই তারা অনেক বেশি সচেষ্ট থাকে। আমরা এই বিষয়ে কথা বলবো, মানে এই সমীক্ষক সংস্থাগুলোর ভূমিকা গণতন্ত্রের জন্য কি হতে পারে সেটা নিয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলবো। আজ প্রথম পর্যায়ে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। এ রাজ্যে এডিআর মানে নির্বাচনী সংস্কার কাজকর্মের সঙ্গে যুক্ত যে সংস্থা, এডিআর আমরা জানি, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তার অন্যতম সদস্য ডক্টর উজ্জয়িনী হালিমের সঙ্গে। উজ্জয়িনী পরিষ্কার জানাচ্ছেন যে এর পিছনে একটা অসাধু উদ্দেশ্য থাকা খুবই সম্ভব এবং তিনি একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করছেন যে বৃহৎ পুঁজি দিয়ে এই ধরনের সমীক্ষা সামনে এনে মানুষের যে গণতান্ত্রিক সচেতনতা বা গণতান্ত্রিক সচেতনতাকে যাতে নষ্ট করা যায়, বিপথে চালিত করা যায়, সেই প্রয়াসটা হচ্ছে কিনা সে ব্যাপারে তিনিও আশঙ্কা প্রকাশ করলেন। শুনুন ডক্টর উজ্জয়িনী হালিম কি বললেন। নমস্কার, আমি ডক্টর উজ্জয়িনী হালিম। আমি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত। আজকে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে গণনার কার্য। আর এই মধ্যবর্তীকালীন সময় যেটা চলছে সেটা হচ্ছে এক্সিট পোল, এবং বিভিন্ন চ্যানেলে আমরা নানান রকম এক্সিট পোলের খবর দেখতে পাচ্ছি, যেখানে কোনো এক্সিট পোলে একটি বিশেষ দলকে জিতিয়ে রাখা হচ্ছে, অন্য এক্সিট পোলে অন্য দলকে সামনে এগিয়ে রাখা হচ্ছে, এবং একই মিডিয়া হাউসের বিভিন্ন চ্যানেলেও আবার বিভিন্ন আমরা ফলাফল দেখতে পাচ্ছি। নিয়ে জনমানসে নানান কৌতূহল রয়েছে, নানান উত্তেজনা রয়েছে, উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু এই এক্সিট পোলের আসল উদ্দেশ্য কি, বা এই এক্সিট পোল কি আসলেই কোনো কিছু ব্যাখ্যা করে? আমাদের যদি আমরা অতীতের অভিজ্ঞতার দিকে ফিরে তাকাই, তাহলে আমরা দেখবো অনেক সময় এক্সিট পোল মেলেনি, কিন্তু তারপরেও এক্সিট পোলের রমরমা কমে না। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতাটা কি আছে, এক্সিট পোল কিভাবে করা হয়, কারা করেন, কাদের জিজ্ঞেস করে এক্সিট পোল করেন, এই প্রশ্নগুলো কেউ সাধারণত করে না। এক্সিট পোলও হয়ে দাঁড়িয়েছে আসলে এক ধরনের ব্যবসা, যে ব্যবসার কোনো ঝুঁকিও নেই, যে ব্যবসার কোনো দায়বদ্ধতাও নেই। কে জিতবে না জিতবে তারপরে সেই এক্সিট পোলে কি বলেছিল তার সাথে কেউ মিলিয়ে দেখতে যাবে না। অথচ এই ব্যবসায় কোটি কোটি টাকার একটা খেলা রয়েছে, এবং আজ যেটা রয়েছে সেটা হচ্ছে জনগণের মন মানসিকতাকে প্রভাবিত করার একটা খুব সুসংগঠিত প্রচেষ্টা। ভোটের ফলাফল যাই হোক, একটা পারসেপশন তৈরি বলে ব্যাপার রয়েছে, তো ফলাফলটাকে মানিয়ে নেওয়ার মতন একটা ভোটারদের মানসিকতা তৈরি করার ক্ষেত্রেও অনেক সময়ই এই এক্সিট পোলের একটা বড় ভূমিকা থাকে, বা এক্সিট পোলের মাধ্যমেও হয়তো বোঝার চেষ্টা করা হয় পাবলিক পালসটা কি, আদতে কি হবে সেটা ব্যালট বক্স বা এক্ষেত্রে ইভিএম মেশিনে ভোট গণনার পরেই আমরা বুঝতে পারবো কি হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এক ধরনের ফাটকাই বলা
যায় রাজনৈতিক ফাটকা চলছে, যার মধ্যে এটা শুধুমাত্র বিশুদ্ধ ফাটকা, মানে ফাটকার মধ্যে একটা বড় টাকা পয়সার ব্যাপার থাকে, তো শেয়ার বাজার ওঠানামা থেকে শুরু করে এই এক্সিট পোলে এরকমও অ্যালিগেশন আছে যে রাজনৈতিক দলগুলোও ইনভেস্ট করে, তারাও পাবলিক পারসেপশন তৈরির জন্য নিজেদের ফেভারে পরিসংখ্যান দেখানোর জন্য এক্সিট পোলে অনেক টাকা খরচ করে। এবং মেইন স্ট্রিম মিডিয়া, যাকে আজকাল আমরা গদি মিডিয়া বলেই চিনি, তাদের ভূমিকা তো মানে না যত কম বলা যায় ততই ভালো। সুতরাং এই পুরো এক্সিট পোলের যে ব্যবসা, সেটা এই রাজনৈতিক স্বচ্ছতার জায়গাটাকে জোরালো তো করেই না, বরং আরো অস্বচ্ছ করে তোলে। এক্সিট পোলের দরকার কি আছে? 2-3 অপেক্ষা করলে সত্যিকারের যে ফলাফল সেটা মানুষের সামনে আসবে। এই ইত্যবসরে যে রাজনীতি এবং অর্থনীতির একটা যৌথ মিলনে যে খেলাটা হচ্ছে, এটা রাজনীতি, গণতন্ত্র, গণতান্ত্রিক বহুদলীয় রাজনীতিকে কিভাবে শক্ত করে? কোনোভাবেই সেটাকে শক্ত এবং জবাবদিহি করে তোলে না। তো বরং এটার ফলে নানান রকম আমরা হিংসা দেখতে পাচ্ছি, বরং এর ফলে নানান রকম করাপশন শুরু হচ্ছে। এর একটা অর্থনৈতিক দিকও রয়েছে, এর ফলে শেয়ার বাজারে ওঠানামা শুরু হয়েছে, ফাটকা, সত্যিকার অর্থে ফাটকা হচ্ছে। তো এক্সিট পোলের কোনো সদর্থক দিক তো চোখে পড়ছে না বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বরং রাজনৈতিক স্বচ্ছতার যে এমনিতেই অভাব যেটা তৈরি হয়েছে সেটাকে আরও অস্বচ্ছ করে তোলা, মানুষকে নানানভাবে প্রভাবিত করা, যার পিছনে কোনো যুক্তি নেই। এবং আমরা জানি একটি পার্টিকুলার এক্সিট পোল সংস্থা, তারা এবার এক্সিট পোলের সংখ্যা দিতে অস্বীকারও করেছে। তারা বলেছে মানুষ তাদের কাছে সামনাসামনি খোলাখুলি কথা বলেনি। তো মানুষ খোলাখুলি কথা অনেক সময়ই বলে না। কিসের ভিত্তিতে এক্সিট পোল হচ্ছে? আমি নির্বাচনে ভোট দিয়ে বেরোনোর পরে যদি কেউ এসে আমাদের জিজ্ঞেস করে কাকে ভোট দিয়েছেন, আপনি তো চট করে উত্তর দেব না সেভাবে। তো তারা বেশ কিছু, তাদেরও পদ্ধতি আছে, নানানভাবে হয়তো জিজ্ঞেস করে, কিন্তু কোনোদিনই বেদবাক্য হিসেবে এক্সিট পোলকে নেওয়া যায় না। আগেও আমরা দেখেছি নেওয়া যায়নি। তো এই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে এই যে আপনার এয়ার টাইম বলুন, মিডিয়াতে এতটা সময় এক্সিট পোলকে দেওয়া হয় এবং মানুষ এটা নিয়ে এত চর্চা করছে, এত ছাপার অক্ষরে এক্সিট পোল ছাপা হচ্ছে, এগুলোর মূল্যটা কি? 4 তারিখের পরে যে মুহূর্তে ভোটের ফলাফল বেরোবে তারপরে এর কোনো মূল্যই নেই। তাহলে আসল মূল্যটা হচ্ছে, এটাও একটা ভোট রাজনীতির অংশ, যেখানে মানুষের পারসেপশন তৈরি এবং আরেকবার মানি এবং মাসল পাওয়ার, পার্টিকুলারলি মানি পাওয়ারের প্রভাব আমরা হয়তো দেখতে পাচ্ছি। সুতরাং যেটা আসল করা দরকার, সঠিকভাবে ভোট গণনা এবং নির্বাচন কমিশন কর্তৃক যে ভোটের ফলাফল ঘোষিত হবে তার উপরে ভরসা রাখা। ধন্যবাদ। আমরা শুনলাম ডক্টর উজ্জয়িনী হালিমের কথা। পরিষ্কার তিনি এ ব্যাপারে একটা আশঙ্কার কথা বললেন। যারা এই বিভিন্ন সমীক্ষা সংস্থার পূর্বাভাস নিয়ে ইতিমধ্যে চাপানুতরে মেতে উঠেছেন, তাদের অন্তত আমরা মনে করিয়ে দিতে চাইব যে এর পিছনের গল্পটা আপনাদের অবশ্যই বুঝতে হবে। কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে না গিয়ে গোটা বিষয়টা ভালো করে ভাবুন, এবং যে কোনো গণতন্ত্রের পক্ষে যে কোনো বিপজ্জনক বিষয় সম্পর্কে সতর্ক হওয়াটা ঠিক এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। কেন জানি না মনে হচ্ছে আমাদের গোটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটার উপরে একটা ধাক্কা আসতে চলেছে, আর সেই ধাক্কাকে প্রতিহত করতে অবশ্যই গণতন্ত্রের যা যা শর্ত সেগুলো সম্পর্কে আমাদের আরো বেশি করে তীক্ষ্ণ নজর রাখা, সতর্ক হওয়া প্রয়োজন। সেই সূত্রেই আমরা বারবার এই কথাগুলো মনে করিয়ে দেব। আচ্ছা, এই পর্যন্তই। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের এই দ্য বেঙ্গল টুডে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই।